বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বিজয় থালাপতির নতুন মুভি অর্থাৎ থালাপতি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুভির সম্বন্ধে। অনেকেই এই মুভিটিকে থালাপতি সব থেকে বেস্ট মুভি মনে করছে। চলুন বন্ধুরা এবার অতটা বেশি মনের সময়কে অপচয় না করে এই মুভিটির পুরো কাহিনীকে জেনে নেওয়া যাক। মুভিটির শুরুতেই আমরা মরুভূমির মধ্য দিয়ে একটি ট্রেনকে যেতে দেখতে পাই এবং ওই ট্রেনটির মধ্যে আসলে নিউক্লিয়ার অস্ত্র ছিল এবং ওখানের মধ্যে থাকা কিছু টেররিস্টকে ধরার জন্য স্যাস অর্থাৎ অ্যান্টি টেররিস্টের আমরা হেলিকপ্টারকে দেখতে পেয়ে যায় এবং ওই টেররিস্ট গ্রুপের মেন ছিল হ্যানেন এবং সেই আসলে সবকিছুকে অপারেট করছিল। সে আসলে নিজের পুরো একটি টিমের সাহায্যে একটি সায়েন্টিস্টকে ধরে নিয়েছিল ওই নিউক্লিয়ার বোমকে টেস্ট করানোর জন্য এবং এরপরে সায়েন্টিস্টটি ওই জিনিসটিকে টেস্ট করতে থাকে। কিন্তু এই সমস্ত টেররিস্ট গুলো সন্দেহ করতে থাকে এটি হয়তো অন্য কেউ যে হয়তো ভয়েসকে পরিবর্তন করে কথা বলছে এবং এখানে আমরা জানতে পারি ওই ভয়েসকে চেঞ্জ করা মানুষটি আর কেউ নয় বরং স্যাস টিমেরই একটি লিডার অফিসার এবং সেই আসলে আমাদের সবার প্রিয় বিজয় থালাপতি ছিল যে আসলে এই মুভির মধ্যে গান্ধীর রোলকে প্লে করছে এবং এরপরে ট্রেনের মধ্যে ভয়ঙ্কর অ্যাকশন শুরু হয়ে যায় এবং গান্ধীর সবাইকে খুব স্টাইলের সাহায্যে মারতে থাকে এবং ওই পুরো টেররিস্ট গ্রুপে মাঝখানে দাঁড়িয়ে ছিল গান্ধী। সে আসলে এমন ভাবে লড়াই করছে মনে হচ্ছিল এই সমস্ত অ্যাকশন সিন গুলো মিশন ইম্পসিবল এর মতো এবং ইনি হলো ইন্ডিয়ান ভার্সন অফ জন উইক। এবং যখন গান্ধীর লোকেরা হেলিকপ্টারের সাহায্যে ট্রেনের উপর গুলি চালাতে থাকে তখনই ট্রেনের পেছনের বগিতে আগুন লেগে যায়। এটি আসলেতে ছিল একটি সাইলেন্ট অপারেশন। আসলে গান্ধীকে এই জায়গা থেকে নিউক্লিয়ার অস্ত্রটিকেও চুরি করতে হতো এবং মেননকেও তাকে এই জায়গা থেকে নিয়ে যেতে হতো কিন্তু এটি পুরোপুরি ভাবেই হয়ে যায় ভায়োলেন্স। এই জন্য ট্রেনের মধ্যেই আগুন লেগে যায় এবং এই জায়গার মধ্যে 2 থেকে 3টি অফিসারও এই মিশনটিকে অপারেট করছিল এবং তারাও আসলে অনেকগুলো টেররিস্টকে মেরে দিচ্ছিল এবং মেনন ওই জায়গা থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু যেহেতু ট্রেনের মধ্যে আগুন লেগে গিয়েছিল এই জন্য ওই আগুনটি ট্রেনের ইঞ্জিনের কাছে পৌঁছে যায় এবং যে কোনো সময়ের মধ্যেই ট্রেনটি বাস্ট হয়ে যেতে পারত এবং প্রত্যেকটি টিম মেম্বারই আসলে হেলিকপ্টারের সাহায্যে আবার ফেরত আসতে থাকে এবং পুরো শেষে গান্ধী ছিল সে নিউক্লিয়ার অস্ত্রটিকে উঠিয়ে নেয় এবং ট্রেনটি পুরোপুরি ভাবে বিস্ফোরণ হওয়ার আগে সে হেলিকপ্টার থেকে নিচে থাকা দড়িকে অতি সহজেই ধরে নেয় কিন্তু ওই জায়গার মধ্যে ফেসে রয়ে যায় মেনেন এবং সবাই মনে করতে থাকে ওই ট্রেন ব্লাস্টের সাহায্যে মেনেন হয়তো পুরোপুরি ভাবেই মারা গিয়েছে এবং এরপরে আমাদেরকে গান্ধীর ওয়াইফকেও দেখানো হয় যে আসলে এই সময়ের মধ্যে হসপিটালের মধ্যে অ্যাডমিট ছিল এবং তার আসলে আরেকটি বেবি হতে চলেছিল। তাদের দুজনেরই আসলে প্রথম থেকে একটি বাচ্চা ছিল এবং ওই বাচ্চাটির বয়স ছিল 5 বছর এবং ওই বাচ্চাটির নাম ছিল G1 এবং গান্ধীর পরিবার অনেকটাই সুখেই ছিল কারণ তাদের ফ্যামিলির মধ্যে চতুর্থ মেম্বার আসতেই চলেছিল। গান্ধী সবসময় নিজের একটি কন্যা সন্তানকেই চাইতো কিন্তু তার ওয়াইফ চাইতো একটি ছেলে সন্তানকে। গান্ধী আসলে বড় বড় টেররিস্ট গ্রুপের সাথে লড়াই করে নেয় এবং সে ইন্টেলিজেন্স এজেন্সির সাথেও লড়াই করে নেয় কিন্তু সে সব থেকে বেশি পরিমাণে ভয় পায় নিজের ওয়াইফ আন্নুকে। এবং এরপরে আমরা একটি পার্টির মধ্যে স্যাসের পুরো টিমকে দেখতে পাই যে জায়গার মধ্যে কল্যাণ, সুনীল এবং অজয়ের সাজাতে ওই জায়গার মধ্যে তাদের সবার হেটার নাজির স্যারও উপস্থিত ছিল। এটি আসলে একটি অ্যান্টি টেররিস্ট গ্রুপ তো ছিল কিন্তু তারা একে অপরের অনেকটাই পুরনো বন্ধু ছিল। এবং এরপরে আমরা আবার আন্নুকে হসপিটালের মধ্যে দেখতে পাই এবং এই সময়ের মধ্যেও গান্ধী উপস্থিত ছিল না, সে আসলে কাজের নামকে করে বাইরে চলে গিয়েছিল। অন্যদিকে সুনীলের ওয়াইফ একটি ডক্টর ছিল এবং আন্নু আসলে তার কাছে গিয়েছিল এবং আন্নু বলতে থাকে হয়তো গান্ধীর সাথে বাইরে কারোর অ্যাফেয়ার চলছে কারণ সে কখনো কখনো কলকে কেটে দেয় এবং কখনো কখনো সে গান্ধীর ফোনের কাছ থেকে কোনো মেয়ের আওয়াজকেও শুনতে পেয়েছে। এই জন্য সে মনে করছে গান্ধী আসলে তাকে ধোকা দিচ্ছে এবং এটি যদি হয়ে থাকে তখন আন্নু বলতে থাকে সে গান্ধীকে ছেড়ে দিবে কারণ সে একটি ইন্ডিপেন্ডেন্ট মহিলা। এবং এর অনেক পরে গান্ধী ঘরের মধ্যে চলে আসে যেখানে আন্নু গান্ধীকে অনেকটাই বকতে থাকে এবং সে বলতে থাকে তুমি আসলে বাইরে কার সাথে অ্যাফেয়ার করছো। এখানে গান্ধী বলতে থাকে তার কোন রকম অ্যাফেয়ার চলছে না এবং সে বলতে থাকে সে আসলে একটি সিক্রেট এজেন্ট যে আসলে স্যাসের জন্য কাজ করে থাকে। কিন্তু গান্ধীর সমস্ত সত্য কথা বলার পরেও তার কথাগুলোকে বিশ্বাস করছিল না। গান্ধী যখন অন্যকে কোনোভাবে কনভিন্স করতে পারেনি তখন তার মাথাকে ঠান্ডা করার জন্য গান্ধী বলে দেয় যে সে আসলে তাদের দুজনের জন্য সেকেন্ড হানিমুনকে প্ল্যান করে নিয়েছে, সেটি আসলে থাইল্যান্ডের মধ্যে এবং আমরা তিনজনে একসাথে যাব এবং আমরা একটি নতুন জায়গাকেও ঘুরে নেব। এই কথাকে শোনার পর অন্য খুব তাড়াতাড়ি মেনে যায় এবং গান্ধী মনে মনে বলতে থাকে মেয়েদেরকে মারানো আসলে কতটা সহজ হয়ে থাকে। এবং এরপরে আমরা গান্ধীর টিম মেম্বারকে দেখতে পাই যারা আসলে গান্ধীকে বোঝাচ্ছিল সে আসলে একটি মিশনের জন্য যাচ্ছে, এই জন্য এই মিশনের মধ্যে তার ফ্যামিলিকে নিয়ে যাওয়া উচিত নয়। কিন্তু তখনই গান্ধী বলতে থাকে তার আসলে ফ্যামিলির কিছুই হবে না এবং সে বলতে থাকে আমি তো আমার ফ্যামিলির সাথে সবসময় থাকবো। এবং গান্ধী
বলতে থাকে সে আসলে যদি তার ফ্যামিলিকে থাইল্যান্ড না নিয়ে যায় তাহলে তার ঘরই ভেঙে যাবে। এবং এরপরে আমরা গান্ধীকে নিজের ফ্যামিলির সাথে থাইল্যান্ডের মধ্যে চলে যেতে দেখতে পাই। তারা আসলে সবাই অনেকটাই মজা করতে থাকে। গান্ধী আসলে নিজের ছেলের সাথে, নিজের ওয়াইফের সাথে এবং নিজের আসতে থাকা বাচ্চার সাথেই মজা করতে থাকে। তারা আসলে পুরো দিনের মধ্যে ঘুরতে থাকে। কিন্তু যখনই রাত হয়ে যায় তখনই গান্ধীর কাছে নাজেল স্যারের কল এসে যায়। সে আসলে গান্ধীকে ফোন করে বলে দেয় যে আমাদের মিশন অন রয়েছে। এবং এরপরে আমরা গান্ধী এবং কালেনকে একটি পাবের মধ্যে যেতে দেখতে পাই। ওই জায়গার মধ্যে গিয়ে আসলে তাদেরকে একটি সিগারেট কোডকে চুরি করতে হতো এবং গান্ধী আসলে ওই কোডটিকে মিশন ইম্পসিবল এর মতোই চুরি করে নেয়। সে প্রথমে দরজাকে খুলে নেয় এবং এরপরে সে প্যারাশুটকে খুলে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে এবং মনে হচ্ছিল গান্ধীর জন্য ওই কাজটিকে করা অনেকটাই সহজ কাজ। কিন্তু গান্ধীর পেটকে অনেকজনই আইডেন্টিফাই করে নিয়েছিল, এই জন্যই মুশকিল তো আগে আসতেই চলেছিল। অন্যদিকে গান্ধী কোনো কাজকে চুপচাপ কখনোই করতে পারতো না। সে আসলে সবসময় নিজের চাপকে ছেড়েই রেখে যায়। এবং এরপরে যখন গান্ধী মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করছিল তখনই কয়েকটি গুন্ডা তাদের পেছনে পড়ে যায়। গান্ধী আসলে কোনোভাবে নিজের ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ট্যাক্সির মধ্যে বসে যায়। কিন্তু ওই সমস্ত গুন্ডাগুলো আসলে ট্যাক্সি ড্রাইভারকে আগেই মেরে দিয়েছিল। এই জন্য গান্ধী ট্যাক্সিকে চালাতে থাকে এবং তাদের পেছনেই পড়ে যায় এই সমস্ত গুন্ডাগুলো। তারা আসলে সবাই মিলেই গান্ধীকে মারতে চাইতো এবং এই সময়ের মধ্যে গান্ধীর ওয়াইফ অর্থাৎ আন্নুর পেটের মধ্যে লিভার পেন শুরু হয়ে যায়। আন্নু আসলে যন্ত্রণার জন্য ছটফট করছিল, কিন্তু গান্ধীর কাছে কোনো রকম অপশন ছিল না। তাকে আসলে ওই সমস্ত গুন্ডাদের সাথে লড়াই করতে হচ্ছিল এবং তার ওয়াইফকেও এই জায়গার মধ্যে বাঁচাতে হচ্ছিল এবং এই জায়গার মধ্যেই তাদের ছোট বাচ্চাও ছিল। এবং এরপরে গান্ধী নিজের ওয়াইফ এবং বাচ্চাকে একটি ক্লোথিং মার্কেটের মধ্যে লুকিয়ে দেয় এবং গান্ধী ওই জায়গা থেকে লড়াই করার জন্য চলে যায়। আন্নুর আসলে এতটাই বেশি পরিমাণে লিভার পেন হচ্ছিল যে এই জায়গার মধ্যে গান্ধী পুরোপুরি ভাবে অসহায় হয়ে যায়। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে কল্যাণ চলে আসে এবং সে ওই সমস্ত গুন্ডাদেরকে শুট করে দেয় এবং সে গান্ধীকে বলতে থাকে তুই নিজের ওয়াইফকে নিয়ে হসপিটাল চলে যা। হসপিটালের মধ্যে গান্ধী আন্নুকে অ্যাডমিট করে দেওয়ার পর গান্ধী বাইরে চলে আসে সমস্ত বিলকে পে করার জন্য। তখনই তার ছেলে জীবন বলতে থাকে বাবা আমার পায়ের মধ্যে যন্ত্রণা হচ্ছে। এই জন্য সে জীবনকে এক জায়গার মধ্যে বসিয়ে দিয়ে ওই জায়গা থেকে চলে যায় বিলকে পে করার জন্য। কিন্তু যখন সে আবার ফেরত চলে আসে তখন সে দেখতে পায় তার ছেলে ওই জায়গার মধ্যে নেই। গান্ধী আসলে সমস্ত জায়গার মধ্যে নিজের ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু সে কোনো জায়গার মধ্যে নিজের ছেলেকে খুঁজে পাচ্ছিল না। গান্ধীকে আসলে অন্যর কাছেও সবকিছুর উত্তর দিতে হতো, এই জন্য গান্ধী ওই জায়গার মধ্যে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু গান্ধী কোনো জায়গার মধ্যে নিজের ছেলেকে খুঁজে পাচ্ছিল না, এই জন্যই সে হসপিটালের চারপাশেও নিজের ছেলেকে খুঁজতে শুরু করে এবং সে নিজের টিম মেম্বারকেও এই জায়গার মধ্যে ডেকে নেয়। কিন্তু গান্ধী এই জায়গার মধ্যে কোনো রাস্তাকে খুঁজে পাচ্ছিল না, এই জন্য সে রাতের বেলাতে কমপ্লেন করতে চলে যায় পুলিশ স্টেশনে। কিন্তু সে কিছু পরে জানতে পেরে যায় যে একটি জায়গার মধ্যে কয়েকটি বাচ্চার জ্বলে যাওয়া বডি রয়েছে এবং এরপরে গান্ধী ওই লোকেশনের মধ্যে পৌঁছে যায় এবং ওই জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার পর সে নিজের ছেলের বডিকে দেখতে পায়, কিন্তু তার বডিটি আসলে পুরোপুরি ভাবে আনআইডেন্টিফাই ছিল। তার কাছে শুধুমাত্র স্পাইডারম্যানের একটি পুতুলই ছিল। ওই পুতুলকে দেখার পর গান্ধী বুঝতে পেরে যায় যে এই পুড়ে যাওয়া বাচ্চাটি আসলে তার ছেলেই হতে পারে, কারণ সে নিজেই ওই গিফটকে দিয়েছিল তার ছেলেকে। এই জায়গার মধ্যে গান্ধী পুরোপুরি ভাবে ভেঙে পড়ে, কারণ একদিকে তাকে তার ওয়াইফকে জবাব দিতে হবে এবং তার জন্যই আসলে তার ছোট ছেলে মারা গিয়েছে। ফ্যামিলির মধ্যে আসলে কেউ জানতোই না যে গান্ধী আসলে কি কাজ করে। গান্ধী আসলে সবাইকে বলে রেখেছিল সে আসলে একটি ট্যুরিজম কোম্পানির মধ্যে কাজ করে থাকে। সে আসলে এত বছর ধরে নিজের ওয়াইফ এবং বাচ্চাকে একটি অন্ধকারের মধ্যে রেখেছিল এবং তার আসলে এই জবটির জন্যই তার ছেলে তার কাছ থেকে চলে গিয়েছে। এবং এরপরে গান্ধী নিজের ওয়াইফের কাছে পৌঁছে গিয়ে সে পুরোপুরি ভাবে সবকিছুকে বলে দেয়, কিন্তু তার ওয়াইফ তাকে ক্ষমা করতে পারেনি এবং গান্ধীর আসলে আরেকটি বাচ্চারও ডেলিভারি হয়ে গিয়েছিল, যে আসলে একটি বাচ্চা মেয়ে ছিল। এবং এরপরে অনেক বছর পেরিয়ে যায়। গান্ধী আসলে এই সময়ের মধ্যে পুরোপুরি ভাবে শ্বাসকে ছেড়ে দিয়েছিল। সে আসলে এই সময়ের মধ্যে একটি সাধারণ জীবনযাপনকে কাটাচ্ছিল। সে আসলে এই সময়ের মধ্যে এয়ারপোর্টে সবার পাসপোর্টকে চেক করার কাজ করত। অন্যদিকে আন্নু গান্ধীর সাথে পুরোপুরি ভাবে বিচ্ছেদ করে নিয়েছিল এবং সে আসলে এত বছরের মধ্যে গান্ধীর সাথে একটু মাত্র কোথাও বলেনি এবং সে আসলে নিজের ছেলে মারা যাওয়ার কারণকে মনে করতে থাকে গান্ধীকে। সে আসলে এত বছর ধরে এই সিগারেট জবকে তাদের কাছে লুকিয়ে রেখেছিল এবং এই জন্যই তাদের ছেলে মারা গিয়েছে এটিকে আন্নু মনে করে। এখানে আমরা দেখতে পাই আন্নু এবং গান্ধী একটু আধটু একে অপরের সাথে কথা বলে থাকে নিজেদের মেয়ের সাহায্যে। এরপরে আমরা জিজ্ঞাসা অর্থাৎ গান্ধীর মেয়েকে দেখতে পাই সে নিজের মাম্মি পাপাকে নিয়ে একটি পাবের মধ্যে পৌঁছে গিয়েছে এবং ওই জায়গার মধ্যে আমরা স্যাসের পুরনো মেম্বারকেও দেখতে পাই যারা আসলে গান্ধীর টিম মেম্বার ছিল। তারা আসলে এখনো পর্যন্ত স্যাসের মধ্যে কাজ করছিল এবং এরপরে জিজ্ঞাসা গান্ধীকে জিজ্ঞাসা করে তার মাম্মি আসলে
জিজ্ঞাসা করেছে সে আসলে আজকে রাতের মধ্যে তাদেরকে ছাড়তে পারবে নাকি, এবং এখানে গান্ধী হ্যাঁ বলে দেয়। এবং ওই পার্টির মধ্যে নাজির স্যার গান্ধীকে বলতে থাকে তুমি আসলে কত বছর ধরে নিজেকে শাস্তি দিবে। এই জন্য সে মস্কোর মধ্যে তাকে একটি জবের অফার দেয়, যেখানে গান্ধীকে আসলে কোন রকম ফিল্ড অপারেশন করতে হবে না। আসলে এই সময়ের মধ্যে রাশিয়া মনে করছে ভারতের তরফ থেকে তাদের কিছু বিপদ রয়েছে, এই জন্য সে গান্ধীকে রাশিয়ার এমবিসির মধ্যে চলে যেতে বলে। এবং এই জায়গার মধ্যে কল্যাণ গান্ধীকে বলতে থাকে তোমার আসলে অনেকটাই বেশি মানে এই বিষয়ে এক্সপিরিয়েন্স রয়েছে, এই জন্য তুমি এই কাজটিকে খুব সহজেই সেটেল করে নিতেও পারবে। তাদের অনেকটাই বেশি মানে রিকোয়েস্টের জন্য গান্ধী এই কাজটিকে হ্যাঁ বলে দেয়। এবং এরপরে গান্ধী মস্কোতে পৌঁছে যায় এবং সে আসলে ভিডিও কলের সাহায্যে নিজের মেয়েকে সবকিছুকেই দেখাচ্ছিল। তার মেয়েও আসলে অনেকটাই খুশিতে ছিল। কিন্তু আমরা সমস্ত জায়গার মধ্যে দেখতে পাই রাশিয়ার লোকেরা খুবই বেশি মানে আন্দোলন করছে ইন্ডিয়ান এম্বাসির কাছে পৌঁছে গিয়ে। এই জায়গার মধ্যে গান্ধী সবকিছুকে শান্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু মামলা পুরোপুরি ভাবে হাত থেকে বাইরে চলে গিয়েছিল। এই জন্যই অনেকগুলো লোক মিলে ইন্ডিয়ান এম্বাসির উপরেই অ্যাটাক করে দেয় এবং কয়েকটি মানুষ আসলে লাঠিকে ব্যবহার করে অন্যান্য মানুষদেরকে মারতে শুরু করে। এবং ওই জায়গার মধ্যে গান্ধীও সবকিছুকে আটকাতে চেষ্টা করতে থাকে এবং সে নিজেও লড়াই করতে থাকে। কিন্তু তখনই একটি ছেলে গান্ধীর সাথে লড়াই করতে শুরু করে দেয় এবং তার লড়াই করার পদ্ধতি পুরোপুরি ভাবেই গান্ধীর মতোই ছিল এবং সে গান্ধীকে পুরোপুরি ভাবে ভালো টক্কর দিতেও পারছিল। এবং এরপরে গান্ধী যখন ওই লোকটির মাস্ককে সরিয়ে দেয় তখনই সে নিজের মতোই দেখতে হওয়া একটি ছেলেকে দেখতে পায়, যাকে দেখে মনে হচ্ছিল ওটি আসলে গান্ধীর খুবই কাছের মানুষ। এবং এই জায়গার মধ্যে গান্ধী মনে করতে থাকে এটি হয়তো আর কেউ নয় বরং তার ছেলে জিওয়ান। এবং ওই ছেলেটিও আসলে গান্ধীকে দেখছিল এবং সেও মনে করছিল তার সাথে আসলে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর ওই জায়গার মধ্যে রাশিয়ান পুলিশ এসে যায় এবং ওই ছেলেটিও আসলে ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং গান্ধী নিজের টিম মেম্বারের সাহায্যে খুঁজতে শুরু করে দেয় ওই ছেলেটি আসলে কে এবং সে কার জন্য কাজ করে। কিন্তু টিমরা আসলে খোঁজার আগেই ওই ছেলেটি গান্ধীর কাছে চলে আসে এবং সে এমন কাজকে করতে থাকে যার ফলে গান্ধী তাকে ফলো করতে শুরু করে দেয়। এবং এরপর ওই ছেলেটি গান্ধীকে একটি খোলা জায়গার মধ্যে নিয়ে চলে আসে এবং ওই জায়গার মধ্যে ওই ছেলেটি বলতে থাকে আমার মনে হয় তুমি আমার পাপা, যাকে আমি অনেক বছর আগেই দেখেছিলাম, এই জন্যই আমার সবকিছু অস্পষ্ট মনে রয়েছে। এই কথাকে শোনার পর গান্ধী কাঁদতে শুরু করে দেয় এবং সে কাঁদতে কাঁদতে নিজেকে মারতে শুরু করে দেয়। এবং সে ওই ছেলেটিকে বলতে থাকে তুই আসলে এত বছর ধরে কোথায় ছিলি, তুই আসলে কেন আমাদের কাছে আর ফেরত আসিসনি, তোর জন্য আসলে আমি এবং তোর মা অনেকটাই বেশি অনেক কষ্ট পেয়েছি এবং আমরা আজও খাওয়ার আগে তোকে নিয়ে চিন্তা করি, এই জন্য তুই আমার সাথে চল ইন্ডিয়াতে, তোর আর কিছুই হবে না। তখনই জীবন বলতে থাকে আমি এখন ফ্যাজেল গ্যাংয়ের হয়ে কাজ করি, তারা আসলে অনেকটাই ভয়ঙ্কর, তারা যদি জানতে পেরে যায় আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি তখন তারা আমার সাথে সাথে তোমাকেও মেরে দিবে। এই জন্য গান্ধীর ছেলে অর্থাৎ জীবন তাকে বলতে থাকে এখান থেকে ইন্ডিয়া চলে যাওয়ার জন্য। তখনই গান্ধী বলতে থাকে তোর কাছ থেকে আমি এত বছর ধরে দূরে রয়েছি এবং তুই জানিস না যে সব থেকে ভয়ঙ্কর হলাম আমি নিজেই। কিন্তু এই সময়ের মধ্যে ফ্যাজেল গ্যাং তাদের উপরে অ্যাটাক করে দেয় এবং এরপরে গান্ধী নিজের ছেলেকে নিয়ে একটি বাইককে খুঁজে নেয় এবং বাইকের মধ্যে বসে যাওয়ার পর বাপ এবং বেটা খুবই অসাধারণ অ্যাকশন করতে শুরু করে দেয়। গান্ধী এই জায়গার মধ্যে বাইক চালাতে থাকে এবং পেছন দিক থেকে জীবন নিজের বন্দুককে ব্যবহার করে শুট করতে থাকে এবং এই জায়গার মধ্যে যে বিজিএমআইটি ইউজ করা হয়েছিল সেটি অনেকটাই অসাধারণ ছিল। এবং ওই জায়গার মধ্যে থেকে জীবন এবং গান্ধী খুবই কষ্ট করে পাসপোর্ট বানিয়ে নিয়ে ইন্ডিয়াতে চলে আসে এবং এরপরে তারা দুজনে মিলে আন্নুর ঘরের মধ্যে পৌঁছে যায়। এই জায়গার মধ্যে আন্নু নিজের ছেলেকে দেখে কাঁদতে শুরু করে দেয় এবং সে ওই জায়গার মধ্যে গান্ধীকে ক্ষমা করে দেয়। ধীরে ধীরে তাদের পুরো পরিবারই একসাথে আসতে থাকে এবং সবকিছু প্রায় ঠিকই চলছিল। কিন্তু এরপরে আমরা আজহারকে দেখতে পাই এবং তাকে দেখে মনে হচ্ছিল সে আসলে কিছুকে খুঁজে পেয়েছে, কারণ তাদের অনেকটাই সময় ধরে ডাটা লিক হচ্ছিল এবং এই জন্যই তাদের অনেকগুলো মেম্বারও মারা গিয়েছিল। এবং ওই সময়ের মধ্যে আজহার চেন্নাইয়ের ট্রেনকে ধরার আগে সে গান্ধীকে কল করতে শুরু করে দেয় এবং সে বলতে থাকে তোর সাথে আসলে দেখা করে আমি কিছু বলতে চাই। এবং এখানে মনে হচ্ছিল এই কলটিকে আসলে কেউ ট্রেস করছিল এবং আজহারের ওই লোকেশনের মধ্যে একটি হেলমেট পরে থাকা মানুষ চলে আসে এবং ওই লোকটি আজহারের সাথে লড়াই করতে শুরু করে দেয়। সে আসলে আজহারের কাছ থেকে কিছু এভিডেন্সকে নিয়ে নিতে চেয়েছিল, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে দেখতে পায় মেট্রোর মধ্যে আসলে পৌঁছে গিয়েছে
গান্ধী, এবং ওই জায়গার মধ্যে গান্ধী ওই লোকটির সাথে লড়াই করতে শুরু করে দেয়। আজহারকে বাঁচানোর জন্য গান্ধী অনেকটাই বেশি মনে চেষ্টা করতে থাকে এবং সে ওই লোকটির সাথে খুব একটি ভয়ঙ্কর লড়াই করতে থাকে, কিন্তু মনে হচ্ছিল ওই লোকটির স্কিল আসলে অনেকটাই অ্যাডভান্স ছিল, এই জন্য সে খুবই ভালোভাবে গান্ধীকে টক্কর দিতে থাকে। কিন্তু ওই লোকটি হেলমেটকে খুলতে চাচ্ছিল না, কিন্তু গান্ধী ওই হেলমেটটিকে খোলার অনেকটাই চেষ্টা করতে থাকে, কিন্তু ওই লোকটি নিজের ফেসকে দেখায়নি এবং এই সময়ের মধ্যে ওই লোকটি গান্ধীকে মেট্রোর দরজার উপরে ছুঁড়ে মারে এবং এর ফলে গান্ধীর মাথা ঘুরতে শুরু হয়ে যায় এবং ওই লোকটি নিজের পকেট থেকে ছুরিকে বাইরে বার করিয়ে নিয়ে সে আজহারের গলাকে ওই জায়গার মধ্যেই কেটে দেয়, যার ফলে ওই জায়গার মধ্যেই আজহারের মৃত্যু হয়ে যায় এবং এরপরে লোকটি মেট্রো থেকে বাইরে চলে যায় এবং তখনই ওই লোকটি নিজের ড্রেসকে চেঞ্জ করতে থাকে এবং তখনই আমরা জানতে পারি ওই লোকটি আসলে আর কেউ নয় বরং সে গান্ধীর ছেলে জীবন ছিল এবং ওই সময়ের মধ্যেই চেন্নাইয়ের ম্যাচ চলছিল, যেখান থেকে আসলে সমস্ত দর্শকেরা চেন্নাইয়ের জার্সিকে পরে মেট্রো থেকে বাইরে যাচ্ছিল এবং গান্ধীর ছেলেও আসলে ইয়েলো কালারের জার্সি পরেছিল, এই জন্য গান্ধী নিজের ছেলেকে ওই জায়গার মধ্যে খুঁজে পায়নি এবং এরপরে আমাদেরকে জীবনের হিস্ট্রিকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে জীবনকে হসপিটাল থেকে মেনেনি চুরি করিয়েছিল এবং মেনেন এখনো পর্যন্ত বেঁচে ছিল এবং এরপরে আমরা মুভির প্রথম অ্যাকশন সিন ট্রেনের ব্লাস্ট হয়ে যাওয়ার সিনকে দেখতে পাই এবং ওই ট্রেনের মধ্যে আসলে মেনেনের পুরো ফ্যামিলি ছিল এবং ট্রেন ব্লাস্টের জন্য তার পুরো ফ্যামিলি মারা গিয়েছিল, শুধুমাত্র সেই ওই জায়গার মধ্যে বেঁচে ছিল, কিন্তু তার জামা কাপড়ের মধ্যেও আগুন লেগে গিয়েছিল এবং ওই সময়ের মধ্যে মেনেন প্ল্যান বানিয়ে নেয় যে সে ছেলের সাহায্যে বাপকে মেরে দিবে, এই জন্য সে প্রথমে লোকাল গ্যাং এর সাহায্যে গান্ধীর ছেলেকে চুরি করে নেয় এবং এরপরে সে ওই বাচ্চাটির উপর এতটাই টর্চার করতে থাকে যার ফলে ওই বাচ্চাটি সবকিছুকেই ভুলে যায় এবং মেনে নিয়ে আসলে ওই চলে যাওয়া বাচ্চাদের প্ল্যান বানিয়েছিল যাতে গান্ধী মনে করতে থাকে তার ছেলে জীবন মারা গিয়েছে, কিন্তু লোকাল গ্যাং যখন গান্ধীর ছেলে জীবনকে মারছিল এবং টর্চার করছিল তখনই ওই জায়গার মধ্যে ভগবান হিসাবে মেনেন চলে আসে এবং সে এক এক করে সবাইকে মেরে দেয় এবং এরপরে মেনেন ওই ছোট বাচ্চাকে বাঁচিয়ে নেয় এবং ওই ছোট বাচ্চাটি অর্থাৎ জীবন মনে করতে থাকে মেনেনি আসলে তাকে বাঁচিয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে মেনেনি সব থেকে বড় ভিলেন ছিল এবং এরপরে মেনেন ধীরে ধীরে জীবনকে বড় করাতে থাকে এবং সে জীবনকে বিশ্বাস করিয়ে দেয় যে সেই হলো তার আসল পিতা, যে আসলে বায়োলজিক্যাল ছিল না বরং সে তাকে বাঁচিয়েছিল এবং ধীরে ধীরে জীবনকে মেনন সমস্ত বিজনেসই দিয়ে দেয় এবং এরপরে জীবন মেননের পুরো বিজনেসকেই নিজেই সামলাতে থাকে এবং এই সময়ের মধ্যে জীবন গান চালাতেও শিখে যায় এবং সে স্মাগলিং কেও শিখে যায়, কিন্তু একদিন হঠাৎ করে মেনন জীবনের কাছে পৌঁছে গিয়ে কাঁদতে শুরু করে দেয় এবং মেনন বলতে থাকে যে আসলে তার পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছিল সে আসলে আর কেউ নয় বরং তোমার বায়োলজিক্যাল ফাদার গান্ধী এবং এখানে মেনন জীবনকে বলতে থাকে আমি কখনোই তোমার পিতা অর্থাৎ গান্ধীকে মেরে দিতে বলছি না, কারণ এর থেকে ভালো হবে আমি নিজেই সুসাইড করে নেব, কারণ আমি কারো বেটার সাহায্যে তার বাপকে মারতে পাই না, কিন্তু এই জায়গার মধ্যে জীবন অন্য একটি অ্যান্সার দেয় এবং সে এটিকে জেনে রেগে যায় যে তার পিতাকে আসলে কেউ কষ্ট দিয়েছে এবং এই জন্যই সে মেননকে বলতে থাকে সে আসলে তার বায়োলজিক্যাল ফাদার অর্থাৎ গান্ধীকে খুবই খারাপ ভাবে মারবে এবং এরপরে আমরা প্রেজেন্ট টাইমের মধ্যে দেখতে পাই জীবন সবার কাছ থেকে বেঁচে গিয়ে ঘরের মধ্যে খুবই শান্তিতে বসবাস করছে, কেউই আসলে জীবনের উপর সন্দেহ করছিল না এবং সে এক এক করে সমস্ত স্যাসের মেম্বারকেই মেরে দিচ্ছিল অর্থাৎ যারা আসলে গান্ধীর অনেকটাই কাছে ছিল এবং তারা আসলে সবাই মিলে খুব একটি বড় প্ল্যান বানাচ্ছিল এবং জীবন মেননকে বলতে থাকে পাপা তোমার এই দৃশ্যকে দেখা উচিত এবং এরপরে জীবন মেননকে অন্য দেশ থেকে ভারতের মধ্যে নিয়ে চলে আসে সেটিও কন্টেনারের সাহায্যে এবং এরপরে জীবন তার পিতা অর্থাৎ মেননের পুরো নামকেই পরিবর্তন করিয়ে দেয় এবং মেনন নিজের সাথে আরো অনেকগুলো লোককে নিয়ে আসে, কিন্তু ওই কন্টেনারকে নেভিরা ধরে নেয় এবং নেভিরা আসলে স্যাস টিমকে এটিকে বলেও দেয় গান্ধী নিজের ফোর্সের সাথে ওই জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার আগেই জীবন ফোর্সের মধ্যে থাকা একটি লোকের মেয়েকেই কিডন্যাপ করিয়ে নেয় এবং ওই মেয়েটি আর কারণ হয় বরং সুনীলের ছিল, যে আসলে গান্ধীর পুরনো বন্ধু ছিল, গান্ধীকে আসলে সুনীলের জন্যই ওই কন্টেনারকে ছেড়ে দিতে হয়, কিন্তু এরপরেও জীবন সুনীলের মেয়েকে মেরে দেয় এবং এরপরে যখন গান্ধী ওই কন্টেনারের সিসিটিভি কে দেখতে শুরু করে দেয় তখনই সে ওই জায়গার মধ্যে মেননকে দেখতে পেয়ে যায় এবং সে বুঝতে পেরে যায় এই জায়গার মধ্যে আসলে কিছু ঘটতে চলেছে, কারণ মেনন আবার ফেরত এসেছে কন্টেনারকে ছেড়ে দেওয়ার জন্য, আসলে কল্যাণও অনেকটাই বেশি প্রমাণে গান্ধীকে মারাচ্ছিল, এই জন্যই গান্ধী এই জায়গার মধ্যে কল্যাণকে সন্দেহ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সিএসকে আসলে সেমিফাইনাল চলছিল, সেটিও মুম্বাই ইন্ডিয়ান্স এর সাথে এবং এই জায়গার মধ্যে জিয়ান প্ল্যান বানিয়ে নেয় যে সে পুরো স্টেডিয়ামকে
ব্লাস্ট করিয়ে দিবে। এবং এই জায়গার মধ্যে গান্ধী সমস্ত ক্লুগুলোকে জোড়ার চেষ্টা করতে থাকে এবং সে জানতে পেরে যায় যে এর পেছনে আসলে আর কেউ নয় বরং তার ছেলে জিওয়ান রয়েছে। গান্ধী আসলে জিওয়ানকে ধরার আগেই জিওয়ান গান্ধীকে অনেকটা ইনজার্ট করে দেয় এবং যখন গান্ধীর জ্ঞান ফেরত চলে আসে তখন সে নিজের ওয়াইফকে এবং নিজেকে একটি জায়গার মধ্যে বাঁধা হয়ে থাকতে দেখতে পায়। এবং এই সময়ের মধ্যে গান্ধীর সামনে মেনন দাঁড়িয়েছিল এবং এই জায়গার মধ্যে মেনন বলতে থাকে তার ছেলে অর্থাৎ জিওয়ান কি কি করতে চলেছে এবং সে বলতে থাকে জিওয়ান আসলে গান্ধীকে ঘৃণা করে। এবং ওই সময়ের মধ্যে গান্ধী হাসতে হাসতে বলতে থাকে তুই যদি ভিলেন হয়ে থাকিস তাহলে আমি হলাম গান্ধী, আমি আসলে তোর থেকে সবসময় 2 পা এগিয়ে রয়েছি। আসলে তুই আমাকে এই জায়গার মধ্যে নিয়ে আসিসনি, বরং আমি তোকে এই জায়গার মধ্যে নিয়ে এসেছি এবং এখন আমি তোর সমস্ত প্ল্যানকে জেনে গিয়েছি। এবং এরপরে আমরা দেখতে পাই ওই জায়গার মধ্যে স্যাশ টিম অ্যাটাক করে দিয়েছে এবং তারা সবাই মিলে ম্যাননকে ধরে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জিওয়ান সিকিউরিটি এজেন্সির পাসওয়ার্ড নিয়ে নিয়েছে এবং সে ওই জায়গার মধ্যে সবাইকে মেরে দিয়ে সে ওই জায়গার সমস্ত অ্যাক্সেসকেই নিয়ে নিয়েছিল। কিন্তু খেলা আসলে এখনো পর্যন্ত শেষ হয়নি। গান্ধী ওই জায়গার মধ্যে পৌঁছে যায় মেননের সাথে এবং সে মেননের উপরে গানকে পয়েন্ট করে সে মেননকে 2টো থাপ্পড় মারে এবং এটিকেই দেখার পর জিওয়ান অনেকটাই রেগে যায়, কিন্তু সে ওই জায়গার মধ্যে কিছুই করতে পারছিল না। তখনই মেনন বলতে থাকে বেটা কখনোই তুই নিজের উদ্দেশ্যকে ভুলবি না, আমি আসলে এই দিনটির জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছিলাম। মেননের কথাকে শোনার পর জিওয়ান ডিসাইড করে নিয়েছিল সে পুরো স্টেডিয়ামকেই উড়িয়ে দিবে এবং সে ডিটোনারের কাছে পৌঁছে যাওয়ার আগেই ওই জায়গার মধ্যে গান্ধী চলে আসে এবং এরপরে গান্ধীর সাথে জিওয়ানের লড়াই শুরু হয়ে যায়। গান্ধী নিজের ছেলেকে অনেক বোঝাতে থাকে এবং সে জিওয়ানকে ফেরত আসার আরেকটি সুযোগ দেয়, কিন্তু জিওয়ান এই জায়গার মধ্যে পাগল হয়ে যায় কারণ মেনন তার মাইন্ডের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। এই জন্য সে সমস্ত লোকদেরকেই মেরে দিতে চেয়েছিল, কিন্তু এই জায়গার মধ্যে গান্ধী একটি সোলজার ছিল বরং সে একটি ফাদার ছিল না। এই জন্য সে নিজের ছেলে জিওয়ানকে শুট করে দেয় এবং এর সাথে এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় এবং এই জায়গার মধ্যে লক্ষ মানুষ বেঁচে যায় এবং এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা এটি ছিল দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুভির পুরো কাহিনী। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।